হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 8, আমি তোমাদের জন্য আগে যে ক্লাসগুলো নিয়েছিলাম, বিশেষ করে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো ভার্সনের কথা চিন্তা করি। তো তোমাদের ওই ক্লাসটা কেমন লেগেছে বা কোনো রকমের প্রবলেম তোমরা ফেস করেছো কি না পড়ার সময়, সেই বিষয়গুলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কেউই লিখো নাই। তাই আমি বুঝতে পারছি না যে তোমাদের আগামী এই ক্লাসে বা অন্য সময় কীভাবে তোমাদের ক্লাসটা করলে তোমাদের জন্য আরও বেশি সুবিধা হবে এবং বুঝতে অসুবিধা হবে না, কিভাবে প্রেজেন্ট করলে তোমাদের জন্য আরও বেশি শিক্ষণীয় হবে, সেই জিনিসগুলো যদি তোমরা আমার সাথে শেয়ার করো তাহলে আমি দূর থেকে বুঝতে পারবো যে কিভাবে তোমাদের সাথে ক্লাসগুলো নিলে করালে তোমাদের জন্য আরও বেশি ইফেক্টিভ হয়। যদিও আমরা আজকে এই বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসের জন্য আমরা যে যার মতো করে বাসায় বসে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি এবং তোমরা তোমাদের জায়গা থেকে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছ। তো এই জায়গা থেকে অবশ্যই আমাকে তোমরা অনেক কমেন্ট করবে, এটা জানাবে, তোমাদের প্রবলেমগুলো জানাবে, যাতে আমি তোমাদের এই প্রবলেমগুলো বাসায় বসে সলভ করতে পারি। সো ডিয়ার স্টুডেন্টস, লেটস স্টার্ট আওয়ার টুডেস ক্লাস. So today I will start from chapter 4. লাস্ট ক্লাসে, ইন আওয়ার প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম ফেমাস আর্টিস্ট অ্যান্ড দেয়ার আর্ট ওয়ার্কস। তার মানে হচ্ছে বিখ্যাত যে শিল্পীগুলো আছে এবং তাদের শিল্পকর্ম সম্পর্কে আমরা পড়েছিলাম। তো অ্যাজ ইউজুয়াল আমি আবারও এখানে তোমাদের ইংলিশ ভার্সনের বইটাই আসলে ফলো করছি, কিন্তু আমি টোটাল ক্লাসটা তোমাদের বাংলা ভার্সনের যে বইটা আছে সেখান থেকেই আসলে বলে যাব। তো এক্ষেত্রে আমি মনে করছি তোমাদের দুটো ভার্সনের জন্যই উপকৃত হবে। সো লেটস স্টার্ট ফ্রম চ্যাপ্টার 4. Here is fine arts. This topic name is fine arts. In this chapter, we will discuss in brief the elaborate world of fine arts and different classification of art. The relationships of fine arts with art and aesthetic art. Folk art and crafts is specially discussed in this chapter. Okay. এই অধ্যায়ে আমরা শিল্পকলার বিস্তৃত জগৎ এবং শিল্পের বিভিন্ন শ্রেণী বিভাগ নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আসলে তোমাদের চ্যাপ্টার নাম্বার 1-এ সেখানে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশের প্রাচীন শিল্পকলা সম্পর্কে, আর এখানে আমরা ডিসকাশন করব যে শিল্পকলা সম্পর্কে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারটা পড়ার শেষে আমরা আসলে কি কি জানবো সেটা আমরা এখন একটু দেখে নিই। সো আফটার ফিনিশিং দিস চ্যাপ্টার আমরা কি কি জানবো, এখানে রয়েছে শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করতে পারবো, শিল্পকলার বিভিন্ন শ্রেণী বিভাজন উল্লেখ করতে পারবো, শিল্পকলার বিভিন্ন শাখার সাথে চারু ও কারুকলার সম্পর্ক নির্ণয় করতে পারবো, নান্দনিক শিল্প, লোকশিল্প ও কারুশিল্প সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, উল্লেখিত শিল্পগুলোর ব্যবহারিক ক্ষেত্রসমূহের একটি তালিকা করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা চলে আসব পেজ নাম্বার 29-এ। সেখানে লেসন 1 বা তোমাদের পার্ট 1-এ খেয়াল করবে যে কনসেপ্ট অফ ফাইন আর্টস। তো এখানে যেটা আছে যে Inception of fine arts began thousands of years ago in the hands of primitive man, Homo sapiens man. Whatever he saw tried to make it permanent through their art. The word Homo sapiens mean intelligent human being. এখানে দেখা যাচ্ছে যে শিল্পকলার একদম শুরুটা হয়েছিল আদিম মানুষের হাত ধরেই। সেই বানর থেকে বিবর্তিত হতে হতে আজকের যে মানুষের রূপান্তরিত হওয়ার শেষ স্টেপটাকে আসলে বলা হয় হোমো স্যাপিয়েন্স পিপল। সো তার মানে হচ্ছে যে এই হোমো স্যাপিয়েন্স মানুষগুলোই হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল এবং তারা গুহায় বাস করতেন এবং সেই সময়ে তাদের যে তোমার অ্যাক্টিভিটিস, তারা কি করতো, তারা মূলত পশু শিকার করতো। তো পশু শিকার করে তাদের জীবিকা নির্বাহ করতো। তো তারা জীবজন্তুকে শিকার করতো, সেগুলো তারা অবসর টাইমে সেই জীবজন্তুর হাট কোড দিয়েই তারা পাহাড়ের গুহায় বিভিন্ন রকমের ছবি আঁকা শুরু করলো। তার মানে হচ্ছে এই আদিম যুগের মানুষরাই তোমার শিল্পকলার উদ্ভাবক। তো পরবর্তী যে কলামটা রয়েছে ডিফারেন্স বাঞ্চেস অফ ফাইন আর্টস, দ্যাটস মিনস তোমার শিল্পকলার নানা দিক, বিভিন্ন দিক, সেই সম্পর্কে আমরা এখানে জানবো। শিল্পের প্রধান দুটি ধারা হচ্ছে চারু
শিল্প ও কারুশিল্প, দ্যাটস মিন ফাইন আর্টস অ্যান্ড ক্রাফট ওয়ার্ক। চারুশিল্প শিল্পীর সৃষ্টিশীল মনের একান্ত নিজস্ব সৃষ্টি। এর কোনো ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই, সৃষ্টির আনন্দে মনের তাগিদ থেকেই তার উৎপত্তি। তার মানে হচ্ছে ফাইন আর্টস হচ্ছে এমন একটি মাধ্যম বা প্রক্রিয়া যার মাধ্যমে শিল্পীরা বা যে কোনো মানুষ তার মনের খোরাক মেটানোর জন্য আনন্দে উৎসাহে সে এই কাজগুলো করে থাকে। আর অপরদিকে এই ক্রাফট মানে হচ্ছে তোমার কারুশিল্প, সেটা হচ্ছে তোমার একটু আলাদা, কারণ হচ্ছে এটি আমাদের মানসিক যেই প্লেজার সেটার সাথে সাথে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলোতে মানে প্রয়োজনীয়তায় কাজে লাগে। যেমন হচ্ছে বিভিন্ন রকমের এই ক্রাফট তৈরি করার মাধ্যমে বিভিন্ন মানুষরা, বিশেষ করে তোমার রুরাল পিপল যারা তোমার বিভিন্ন রকমের কামার কুমার, তারা কি করছে, এগুলো তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আমাদের মানসিক প্রয়োজনীয়তা মিটায় যে শিল্প, তা হলো তোমার চারুশিল্প বা চারুকলা। আর যেই শিল্প আমাদের দৈনন্দিন ব্যবহারের প্রয়োজনের কাজে লাগে এবং পাশাপাশি আমাদের মনের আনন্দ যোগায়, তা হলো হচ্ছে তোমার কারুকলা, কারুশিল্প। ঠিক আছে, সমগ্র শিল্পকলা এই দুই প্রধান ধারায় অন্তর্ভুক্ত। মানুষের সৃষ্টি সমস্ত শ্রেষ্ঠ শিল্পী চারু শিল্পের অন্তর্গত। চারুশিল্পের মধ্যে আছে চিত্রকলা, ভাস্কর্য, খোদাই শিল্প, নৃত্যনাট্য, নাটক, কাব্য, গদ্য সাহিত্য, সঙ্গীত, নৃত্য ইত্যাদি। অন্যদিকে কারুশিল্পের মধ্যে আছে মৃৎশিল্প, বুনন, তাঁত, চর্ম, বাঁশ, বেত, কাঠ ও নানা রকম ধাতুর তৈরি ব্যবহারিক শিল্প। আবার নকশি কাঁথা, নকশি পাখা, খেলনা পুতুল এই জাতীয় শিল্পকে আমরা লোকশিল্পের পর্যায়ে ফেললেও এগুলো কারুশিল্পের ধারায় সৃষ্টি। সাধারণ মানুষ মনের আনন্দ নিয়েই এই সমস্ত শিল্প তৈরি করে। চারুশিল্পের অন্তর্গত প্রতিটি শিল্পই আবার একটি অন্যটির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এই বিষয়ে অন্যান্য পাঠ্যপুস্তকে তোমরা শিল্পকলা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আচ্ছা, এখানে একটি টাস্ক রয়েছে, সেটা হচ্ছে তোমাদের গ্রুপ ওয়ার্ক একটি। সেখানে আমাদের করতে হবে কি, আমাদের মানসিক বিকাশ ও অন্যান্য প্রয়োজন মেটাতে শিল্পকলা কী ভূমিকা রাখে। এতক্ষণ তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যেটা পাঠ্য বইতে রয়েছে, তার মানে হচ্ছে মানসিক বিকাশের জন্য কিভাবে শিল্পকলা আমাদের সহযোগিতা করছে সেইটা কিন্তু আমরা এখন জানি। কারণ হচ্ছে মনের ভাব প্রকাশ করা এবং প্রয়োজন মেটানো এবং তোমার নিজের যে কোনো একটা চিন্তাধারাকে কিভাবে আমরা ছবির মাধ্যমে প্রকাশ করছি, আমাদের মনের ভাবগুলো প্রকাশ করছি, সেই সাথে আমাদের মানসিক আনন্দটাকে বাড়িয়ে দিচ্ছে এই শিল্প চর্চা বা শিল্পকর্ম। আমাদের পরবর্তী যে লেসন আছে, লেসন 2-তে রয়েছে তোমার অ্যাস্থেটিক আর্ট। অ্যাস্থেটিক আর্ট বা নন্দন শিল্প, এই সম্পর্কে আমরা এখান থেকে জানব। আসলে নন্দন শিল্পটা আসলে কি? নান্দনিক শিল্প আসলে চারুশিল্পেরই অন্য নাম। চারুশিল্প আমাদের মনকে আনন্দ দেয়, দৃষ্টিকে আনন্দ দেয়। যে শিল্প আনন্দদায়ক ও দৃষ্টি নন্দন, যা আমাদের মনের খোরাক যোগায়, তাকেই আমরা নান্দনিক শিল্প বলতে পারি। নন্দন শব্দ থেকে নান্দনিক শব্দের উৎপত্তি। স্বর্গের উদ্যানকে বলা হয় নন্দনকানন। নন্দন শব্দটি সুন্দর অর্থে ব্যবহৃত হয়। শিল্পী যখন কোনো কিছু সৃষ্টি করেন, তখন তার সৃষ্টির সাথে মিশে থাকে শিল্পীর ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা, তার রুচি, চিন্তা, চেতনা, শিল্পবোধ, তার পরিবেশ ও সমাজ ইত্যাদি নানা কিছু। শিল্পী তার আবেগ, আনন্দ, দুঃখ, ক্ষোভ এসব অনুভূতিকেই শিল্পরূপ দেন। দুঃখ বেদনা থেকেও শিল্প সৃষ্টি হতে পারে, তবে তাতে মিশে থাকে সৃষ্টির আনন্দ। দুঃখকে শিল্পে প্রকাশ করার আনন্দ,
এসব শিল্প সৃষ্টির মূলে থাকে শিল্পীর নিজেকে প্রকাশ করার অদম্য ইচ্ছা। তোমরা দেখে থাকবে যে এই যে তোমার লিবারেশন ওয়ার বলো বা বিভিন্ন ক্রাইসিস, যে তোমার দুর্ভিক্ষে যে ছবিগুলো জয়নুল আবেদিন যেগুলো এঁকেছেন, সেগুলো কি আসলে খুব আনন্দের ছবি? ওগুলো তো আসলে আনন্দের ছবি নয়। তারপরেও ওর মধ্যে আমরা এক রকমের প্লেজার, এক রকমের তোমার শৈল্পিক বিষয়গুলো আমরা পাই। সেই দুঃখের মাঝেও আমরা সুন্দর একটা উপস্থাপনা দেখতে পাই, আর এজন্যই কিন্তু সেগুলো শিল্প। শিল্পী চান দর্শক তার শিল্পকর্ম দেখে আনন্দ পাক। শিল্পীর চিন্তা ভাবনার সাথে দর্শক নিজের চিন্তার মিল খুঁজে পাক, অথবা তার দৃষ্টিভঙ্গি দর্শকের হৃদয়কে আলোড়িত করুক। দর্শক তাতে চিন্তার কিছু খোরাক পাক। শিল্পী নিজেকে প্রকাশ করার জন্য যে কোনো মাধ্যম বেছে নিতে পারবে, সেটা হতে পারে চিত্রকলা, ভাস্কর্য বা অন্য কোনো মাধ্যম। চিত্রকলার মতো ভাস্কর্য, কাঠখোদাই বা রিলিফ ওয়ার্কের মাধ্যমেও নান্দনিক শিল্প হতে পারে। মাধ্যম যাই হোক, এ ধরনের শিল্পকে আমরা নান্দনিক শিল্প বলতে পারি। যেমন জয়নুল আবেদিনের আঁকা এই সংগ্রাম ছবিটি। দেখো, এখানে জয়নুল আবেদিনের যেই ছবিটি এখানে দেখা যাচ্ছে, একটি লোক খুব কষ্ট করে তার গরুর গাড়ির এই ঠেলাটা ঠেলে নিয়ে যাচ্ছে। তো এখানে যেই মানুষটি যেই কাজটি করছে, এটা কিন্তু মোটেও খুবই আনন্দের কোনো কাজ না। এটা অনেক সংগ্রামের এবং তোমার স্ট্রাগল করছে এমন একটা রূপ। কিন্তু আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, এটা একটা নান্দনিকতার মাধ্যমে যে আমাদের সামনে শিল্পী প্রকাশ করেছেন, এর মধ্যে আমরা একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি। চিত্রকলার মাধ্যমে যেমন নান্দনিক শিল্প হতে পারে, ঠিক তেমনি আবার এই ভাস্কর্যের মাধ্যমে কিন্তু নান্দনিকতা প্রকাশ করা যায়। দেশ বিদেশে এরকম প্রচুর ভাস্কর্য রয়েছে যার মাধ্যমে আমরা নান্দনিকতার একটি ছোঁয়া দেখতে পাই। যেমন এখানে যেই উদাহরণটি রয়েছে, যে সৈয়দ মোহাম্মদ খালিদের একটি ভাস্কর্য যার নাম হচ্ছে অপরাজেয় বাংলা। এটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে রয়েছে। এই ভাস্কর্যটি উপস্থাপন করছে আমাদের মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা এবং মুক্তিযোদ্ধাদের বীরত্ব। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে দুটি অ্যাক্টিভিটি রয়েছে। সো এই অ্যাক্টিভিটিগুলো তোমরা বাসায় নিজেরা করবে। তো এখন চলে আসো আমাদের হোমওয়ার্ক পর্বে। আজকের তাহলে হোমওয়ার্কটা কি থাকছে? তোমাদের পাঠ্য বইতে এই যতটুকু পড়ানো হলো, তোমার লেসন 1 and 2 সেখানে কিছু অ্যাক্টিভিটিস ছিল তোমার লেসন 1-এর শেষে এবং লেসন 2-এর শেষে। এই অ্যাক্টিভিটিগুলো তো তোমাদের হোমওয়ার্ক থাকছেই, তোমাদের করতে হবে। সাথে এখানে একটি আমি কোশ্চেন অ্যান্সার অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 2। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই এটা খুব মনোযোগ দিয়ে এবং সুন্দরভাবে লিখবে এবং পড়বে এবং ভালো মতো শিখবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দোয়া করবে এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবে যাতে তোমাদের সাথে পরবর্তী ক্লাস নিয়ে আসতে পারি। এবং তোমরা অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকলে এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে তোমরা কমেন্ট করে সেই বিষয় সম্পর্কে আমাকে জানাবে। ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।